তিস্তা রক্ষায় ৫ জেলায় টানা ৪৮ ঘন্টার কর্মসূচি। ন্যায্য হিস্সা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীর ১১টি পয়েন্টের সমাবেশ। তিস্তা নদী বাঁচলে আমাদের অনেক লোক বাঁচবে। নিয়মিত আমরা যেন পানি পাই। ভারত সরকার আমাদের সাথে অনেক অনিয়ম অবিচার করেছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসকের বিশ্বাসযোগ্য ভূমিকা দেখতে চায় সরকার। স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ উপদেষ্টাদের। আত্মপ্রকাশ করে গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে শিক্ষার্থীদের নতুন দল। রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার প্রত্যাশা। এবং পাসপোর্টের জন্য এনআইডি লাগবে, পুলিশ ভেরিফিকেশন উঠলেও সমস্যা নেই। রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি তাসওয়ার নাফি। নাফি, পানির সুষ্ঠু বন্টন এবং মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে বিএনপির নেতৃত্বে সম্ভাবনা যে দলগুলো রয়েছে, একই সঙ্গে বিভিন্ন যে সংগঠন, সেগুলো তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে ৪৮ ঘন্টার অবস্থান কর্মসূচি পালন করছে। মুক্তি সেখানে অংশ নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ নিয়ে আরও জানাতে তিস্তাপাড়ের কাউনিয়া ব্রিজ থেকে এলাকা থেকে যুক্ত হচ্ছেন সিফাত শহরিয়া, রংপুরের গঙ্গাচড়া মহিপুর ব্রিজ থেকে যুক্ত আছেন আমিরুল বাপ্পি, এবং দেখতে পাচ্ছি গাইবান্ধা সুন্দরগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান। প্রথমে যেতে সিফাতের কাছে। সিফাত, জানাবেন যে কর্মসূচি থেকে নতুন কোনো ঘোষণা আসতে পারে কিনা, এছাড়া 2 দিন ব্যাপী কর্মসূচিতে আর কি আছে? দিনব্যাপী কর্মসূচির আজকে যেহেতু শুরুর দিন, এই কিছুক্ষণের মধ্যে আনুষ্ঠানিকভাবে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে এখানে মঞ্চ করা হয়েছে এবং 11টি পয়েন্টে তিস্তার তীরবর্তী জায়গায় মঞ্চ করা হয়েছে। সেখানে একসাথে শুরু হবে কর্মসূচি এবং মাইকের শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। এখানে মঞ্চ তৈরি হচ্ছে, কিছুক্ষণের মধ্যে সেটি শুরু হবে। এর মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর চলে এসেছেন। তারও আগে যারা এই তিস্তা পাড়ের মানুষ রয়েছে তারা এখানে আশপাশে এসে অবস্থান নিয়েছে। যেহেতু একেবারে মধ্য দুপুর, দেখতে পাচ্ছেন এই তাঁবুগুলো প্রত্যেকটি তাঁবুতে কিন্তু মানুষ রয়েছে। এই তাঁবুগুলোর মধ্যেই অবস্থান নিয়েছে তিস্তা পাড়ের মানুষ, যারা এত বছর যাবৎ এই তিস্তা নদী রক্ষা আন্দোলনের সাথে যুক্ত কিংবা এটার ভুক্তভোগী। এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু বলা যায় একেবারে মধ্য নদীর কাছাকাছি, অর্থাৎ এখানে বর্ষাকালে আবার মাথা সমান পানি থাকে, কিন্তু এখন একেবারে বালুচর, যেখানে বলা যায় আজকে সমাবেশ করা হচ্ছে। এবং এই যে নদী মরে যাওয়া কিংবা সময় মতো নদীর পাড়ের মানুষ পানি পাচ্ছে না, এই পানির ন্যায্য হিস্যার দাবিতে মূলত আজকের এই আয়োজন। দেখতে পাচ্ছেন সামনেই মঞ্চে ধীরে ধীরে মানুষ এসে যুক্ত হয়েছে। তবে আশপাশের এলাকায় মানুষ, প্রচুর মানুষ, অসংখ্য হাজার হাজার মানুষ এসে এখানে যুক্ত হয়েছে। এবং যেই আপনি যে ক্যামেরার চোখেই কিন্তু দেখা যাচ্ছে রংপুর কাউনিয়া তিস্তা রেল সেতু এবং তার পাশে তিস্তা নদী, এবং এই পুরো জায়গাটিতে কিন্তু পানি থাকার কথা ছিল, সেই পানি কিন্তু বাংলাদেশ পাচ্ছে না। কেন পাচ্ছে না সেসব প্রশ্ন কিন্তু আজকে এখানে যারা আছেন এই নদী রক্ষা আন্দোলনের সাথে তারা বলবেন। এবং নতুন কর্মসূচির কথা যেটি জিজ্ঞেস করেছেন, নতুন কর্মসূচি আসতে পারে, তবে আজকে যেটি তারা বলেছে যে এই 48 ঘন্টার তাদের যে কর্মসূচি, অবস্থান কর্মসূচি তিস্তাপাড়ের 11টি পয়েন্টে তারা অবস্থান কর্মসূচি পালন করছে। আজকে একেবারে রাত 2টা পর্যন্ত এখানে সমাবেশ হবে। তারপরে এখানেই এই জনপদের যে মানুষগুলো এখানে এসেছে, সব শ্রেণী পেশার মানুষ এখানে এসে যুক্ত হয়েছে। আমরা স্কুলের শিক্ষার্থীদেরকে দেখতে পেয়েছি, সে সাথে শিক্ষকরা এসেছেন, শ্রমজীবী মানুষরা এসেছেন, কৃষকরা এসেছেন। মানে এই যে জনপদে যারা রয়েছে, এখানকার কৃষি, এখানকার অর্থনীতি, এখানকার শিল্প বাণিজ্য সব কিছুর সাথে কিন্তু এই তিস্তার
যে জলরাশি এবং তিস্তার সাথে কিন্তু তাদের জীবন মান, তাদের অর্থনীতি সব কিছুই নির্ভর করে। আমাদের সহকর্মীরা এই পুরো 11টি পয়েন্টে যেখানে মানুষ, তিস্তা পাড়ের মানুষ এই আন্দোলনের সাথে যারা যুক্ত, যারা তাদের ন্যায্য হিস্সা চায়, তাদের খোঁজ খবর রাখছেন। আমাদের সহকর্মী আমিরুল বাপ্পি রয়েছে। আমিরুল বাপ্পির কাছে যেতে চাই। বাপ্পি, আপনি যেখানে রয়েছেন সেখানকার কি পরিস্থিতি দেখছেন? তিস্তা পাড়ের মানুষ কি বলছেন? বারোটার পর থেকে যে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত, যে আন্দোলনকে তারা সবাই আসতে শুরু করেছেন এবং জাগো বাহে তিস্তা বাঁচাও এই যে স্লোগান, এই স্লোগানটি আসলে নতুন নয়। এই স্লোগানটি বছরের পর বছর ধরে এই এলাকার মানুষজন, তিস্তা পাড়ের যে মানুষজন তারা দিয়ে আসছেন, কারণ এই তিস্তা নদীকে বাঁচাতে তাদের যে আন্দোলন সংগ্রাম, সেই সংগ্রামটি এখনো পর্যন্ত চূড়ান্ত রূপ পায়নি। সেটারই একটি বড় কর্মসূচি আমরা যে দেখছি 48 ঘন্টার তিস্তা নদী রক্ষা আন্দোলন, এই সংগঠনের ব্যানারে তারা যে এই আন্দোলনটি করছেন এবং 48 ঘন্টার অবস্থান কর্মসূচি যেটি আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখছি যে এখানে স্বতঃস্ফূর্ত হবে শুধু রাজনৈতিক দলের কর্মীরা নন, সর্বস্তরের মানুষ, সামাজিক সাংস্কৃতিক সংগঠন সহ সর্বস্তরের মানুষ তারা এখানে এসেছেন স্বতঃস্ফূর্তভাবে। এবং আমরা দেখেছি যে এই যে 48 ঘন্টা অর্থাৎ 2 দিন এখানে তাদের থাকতে হবে, তাদের সমস্ত ধরনের প্রস্তুতি নিয়েই তারা এসেছেন। এবং মহিপুর ব্রিজের পশ্চিম পাশে রংপুর মহানগর সহ যে আশেপাশের এলাকাগুলো আছে সেখানকার নেতাকর্মীরা আছেন এবং মহিপুর ব্রিজের পূর্ব পাশে লালমনিরহাট অংশে ওখানে আমরা 2টো সমাবেশ স্থল দেখেছি। এবং কিছুক্ষণের মধ্যেই এখানে যারা অতিথি আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি, তাদের এখানে এসে পৌঁছানোর কথা রয়েছে এবং তারা পৌঁছালেই এবং যে শিডিউল আছে সেই শিডিউল অনুযায়ী জাতীয় সঙ্গীতের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হবে। আপনি নিশ্চয়ই জানেন যে এই তিস্তার বাংলাদেশ অংশের যে 115 কিলোমিটার অংশ, এই 15 কিলোমিটার অংশে 11টি পয়েন্টে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং এই সমাবেশকে ঘিরে মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সেটি আসলেই বলার মতো একটা বিষয়। কারণ তিস্তা পাড়ের মানুষ দীর্ঘদিন ধরে এই তিস্তার যে পানি থেকে বঞ্চিত, এই বঞ্চনার ফলে তারা এই ভুক্তভোগী হয়েছেন। যেমন শুষ্ক মৌসুমে একেবারেই তিস্তা পানি দেয় না, তেমনি যখন বর্ষা মৌসুম আসে, যখন পানির প্রয়োজন থাকে না, তখন এত বেশি পানি আসে যে কয়েক দফা বন্যা হয়, নদী ভাঙন হয় এই এলাকাতে। তো এই তিস্তার যে মহাপরিকল্পনা, যেটি তিস্তা নদী ঘুরে এবং 2 পার সংস্কার করে শাসন করে এই 5 জেলার মানুষকে একটি সুন্দর অর্থনৈতিক ব্যবস্থা যে উপহার দেওয়ার যে বিষয়টি, যে পরিকল্পনাটি আছে, সেই পরিকল্পনার জন্য দ্রুত বাস্তবায়ন হয়, সেটার জন্যই কিন্তু এখানে আছেন। আমরা এখন চলে যেতে চাই গাইবান্ধার সুন্দরগঞ্জে আছেন সহকর্মী মাজেদুর রহমান। মাজেদ, আপনি জানাবেন যে আমরা দেখছিলাম আমাদের উত্তর অঞ্চলে এত জনসমাগম হয়েছে, গাইবান্ধায় আপনার ওখানে কি অবস্থা, তারা কি বলছে সেখানকার মানুষজন? মাজেদ। হ্যাঁ, ধন্যবাদ বাপ্পি। আপনি যেমনটি জানাচ্ছিলেন, আসলে এখানে সুন্দরগঞ্জে যে হরিপুর ব্রিজের নিচে, তিস্তা ব্রিজের নিচে যে সমাগম, সেটি কিন্তু এখন কানায় কানায় পূর্ণ হতে যাচ্ছে। কিছুক্ষণ আগে কিন্তু মিছিল সহকারে এখানে কিন্তু প্রচুর লোকজন কিন্তু এখানে আসতেছেন। শুধু গাইবান্ধা এই এলাকা, তিস্তাপাড়া এই এলাকা না, পাশে যে কুড়িগ্রামের যে চিলমারি এলাকা থেকেও কিন্তু দলে দলে এই ব্রিজ অতিক্রম করে কিন্তু আসছেন। যদিও এই ব্রিজটি এখনও চালু হয়নি, তারপরেও কিন্তু এই ব্রিজের উপর দিয়ে কিন্তু শত শত লোক এখানে আসছেন এবং প্লে কার্ড, এখানে ব্যানার, সব কিছু নিয়ে কিন্তু তারা আসছেন। তারা চাচ্ছেন যে এই তিস্তার যে এতদিনের যে বিষয়টি ছিল, সেটি হলো এটি একটি দুর্ভোগ এবং দুঃখ হিসাবে তিস্তা এখন পরিগণিত হয়ে আসছে এবং সেটাকে বাঁচানোর জন্য এবং পানির যে ন্যায্য হিস্সা, তিস্তার যে পানির ন্যায্য হিস্সা, সেই হিস্সাটা আদায় করার জন্য মানুষের যে এত স্বতঃস্ফূর্ততা এই এলাকায়, এটি কিন্তু আগে দেখা যায়নি। দল মল নির্বিশেষে সামাজিক সংগঠন
প্রত্যেকটি স্থান থেকে কিন্তু এখানে মানুষ এসেছেন। যদিও তিস্তা বাঁচাও আন্দোলনের কিন্তু ব্যানারে এটি হচ্ছে, বিএনপি সহ অন্য যে সহযোগী সংগঠন এবং অন্য সংগঠনগুলো, যেমন এখানে জামায়াতে ইসলামের এখানে নেতাকর্মীরাও কিন্তু এখানে প্রচুর পরিমাণে এসেছেন। তারা এখানে দল মত নির্বিশেষে তারা যেটি চান সেটি হচ্ছে এই তিস্তাকে বাঁচাতে, তিস্তার যে ন্যায্য হিস্সা সেটা মানুষকে ঠিক মতন পুড়িয়ে দিতে, এবং যে ভারত একতরফা পানি প্রত্যাহার কিংবা উজান থেকে যে পানিটি যখন দরকার নয় তখন একবারে এখানে ঢল হিসাবে এখানে দেওয়া, এবং শুকনা মৌসুমে এখানে পানি না আসার কারণে মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে, এবং সেটি বঞ্চনা, একের পর এক বঞ্চনার থেকেই কিন্তু মানুষের এই স্বতঃস্ফূর্ততা, এবং তারা কিন্তু এখানে আসছেন তিস্তা বাঁচাও আন্দোলনকে বেগবান করতে। তারা চান এই তিস্তার পানি ন্যায্য হিস্সা তারা নিতে চান, এবং যে মহাপরিকল্পনার মধ্যে যেটি তিস্তার দুপার এখানে বাধাসহ যে খনন কাজ করা এবং তিস্তা সবসময় যেন পানি থাকা, এরকম একটা মহাপরিকল্পনা যে প্রণয়ন করা হয়েছিল কিন্তু এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, সেটি কিন্তু তারা চান। এবং এই এলাকা মানুষ যে বন্যার সময় যে দুর্ভোগে পড়েন, তারা সে দুর্ভোগ থেকে রেহাই পেতে চান। তারা কিন্তু রিলিফ চান না। তারা বারবারই বলছেন যে আমাদের কোনো রিলিফ সাহায্য দরকার নাই, আমাদের যে চরের যে জমি রয়েছে সে জমিগুলো যদি তারা ঠিক মতন আবাদ করতে পারেন তাহলে কিন্তু তারা তাদের জীবন জীবিকা কিংবা সুন্দরভাবে নির্বাহ করতে পারবেন। এবং পানি যে সময় দরকার সেই সময় পানি তারা চান, এবং যে সময় পানি দরকার নয়, বন্যা আসে সে সময় তারা পানি চান না। এইভাবে কিন্তু একটা মহাপরিকল্পনা, তিস্তার ন্যায্য পানি হিস্সা এসব তারা চান। এবং এই কর্মসূচি হিসাবে আজকে এবং কালকে কিন্তু তারা এখানে অবস্থান করবেন। এখানে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন থেকে আরম্ভ করে বিভিন্ন নেতাকর্মী রয়েছেন, তারা রাতেও অবস্থান করবেন এবং কালকে কর্মসূচি শেষ করে তারা চলে যাবেন। তো এইভাবে কিন্তু এই কর্মসূচিটা পালিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখানকার যে বর্তমান সর্বশেষ অবস্থা, তার সব কিছুই। তিস্তা সুষ্ঠু পানি বন্টন ও মহাব্যবস্থাপনা বাস্তবায়নের দাবিতে বিএনপি সহ সমমনা দলগুলো অবস্থান কর্মসূচি পালন করছেন। সে খবর জানাতে যুক্ত ছিলেন গাইবান্ধা থেকে এবং রংপুর আর লালমনিরহাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। ভালো বা খারাপ যে কোনো নির্বাচনী প্রশাসনের হাত দিয়েই হয়, এমন মন্তব্য করে জেলা প্রশাসক সম্মেলনে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকার চায় জেলা প্রশাসকরা এবার একটি ভালো নির্বাচন অনুষ্ঠানে সহায়তা করবেন। সম্মেলনের দ্বিতীয় দিন সকালে বিভিন্ন সেশনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে আরও মত বিনিময় করেন অর্থ ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তারা বলেন, অরাজনৈতিক সরকারের আমলে ডিসিদের স্বচ্ছতার সঙ্গে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। জুলাই অধিদপ্তর এই মাস থেকে যাত্রা শুরু করবে জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা আশা করেন পরের সরকারও এসে এই অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত রাখবে। বিস্তারিত আছে লিমনের প্রতিবেদনে। গণঅভ্যুত্থানের মতো একটি বিশাল পট পরিবর্তন এবং এরপর অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রথমবারের এই জেলা প্রশাসক সম্মেলনকে এজন্যই গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এই প্রশাসনের হাতে অনুষ্ঠিত হবে গণঅভ্যুত্থান পরবর্তী জাতীয় ও স্থানীয় নির্বাচন। সরকার পরিচালনায় রাষ্ট্রযন্ত্রের অনেক আলোচনার সঙ্গে তাই এবারের ডিসি সম্মেলনে গুরুত্ব পায় নির্বাচন। দ্বিতীয় দিনের প্রথম সেশন শুরু হয় খাদ্য উপদেষ্টার সঙ্গে। এখান থেকে বের হয়ে উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেন, ভালো খারাপ নির্বাচন প্রশাসনের হাত দিয়েই হয়, আমরা ভালো নির্বাচনের নির্দেশ দিয়েছি। রোজার মাসে খাদ্য মন্ত্রণালয়ের মাধ্যমে বিশাল পরিমাণ খাদ্যশস্য অত্যন্ত সুলভ মূল্যে এবং ক্ষেত্র বিশেষে কিছু আবার বিনামূল্যে যাচ্ছে। প্রথমত আপনি ধরেন এই মার্চ মাস, এপ্রিল মাস, 2 মাস 1.5 লাখ করে 3 লাখ মেট্রিক টন চাল যাবে খাদ্য বান্ধব কর্মসূচিতে। এর পরের সেশনে মাঠ প্রশাসনের এসব কর্মকর্তাদের নিয়ে বসেন অর্থ উপদেষ্টা। তিনি জানান, চিকিৎসক ও পল্লী ব্যবসায়ীদের করের আওতায় আনতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি ঋণের ব্যাপারে বলেন, ভিক্ষা করে নয়, শর্ত মেনে বিদেশি সহায়তা নেওয়া হয়, তাই শর্ত মানতেই হবে, ব্যাপারটা এমন নয়। যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলো আছে সেইগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোঝে ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান। পরে কথা বলেন মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা। তিনি দুর্যোগের ত্রাণ কেন্দ্রের বদলে উপজেলা প্রশাসনের মাধ্যমে সংগ্রহের নতুন পরিকল্পনা সম্পর্কে জানান। জুলাই অধিদপ্তর এই মাস থেকেই কার্যক্রম শুরু করবে জানিয়ে তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করলে পরের সরকারও এর কার্যক্রম অব্যাহত রাখবে। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে। নীতিমালা জুলাইতে, এটা চূড়ান্ত পর্যায়ে, এটা অলমোস্ট চূড়ান্ত পর্যায়ে। জুলাই
অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা জুলাই শহীদ নামে খ্যাত হবেন এবং এই নিরিখে তারা সনদ পাবেন, পরিচয়পত্রও পাবেন তাদের পরিবারগুলো। দুপুর পর্যন্ত এ সম্মেলনে ডিসিদের সঙ্গে মতবিনিময় করেন শিল্প ও গৃহায়ণ গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা। আমরা ডিসি সাহেবের কাছ থেকে বিভিন্ন সময় তথ্য চেয়েছিলাম যে আজহার লিমন, এখন ঢাকা। রাজনীতিতে আত্মপ্রকাশ করে জাতীয় নির্বাচন নয় গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে ছাত্রদের নেতৃত্বে গঠিত নতুন দল। তারুণ্য নির্ভর এই দল আগের সব মতাদর্শিক বিভাজনের ইতি টেনে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করবে। দলটির তরুণ নেতারা বলছেন, শীর্ষ নেতৃত্ব নির্বাচনে বিতর্ক উঠলেও এটি গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন তারা। এদিকে জুলাই বিপ্লবের অর্জন ধরে রাখার পাশাপাশি গণতন্ত্র বিকাশের স্বার্থেই নতুন দলের প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। জাওয়াত মাহমুদের প্রতিবেদন। আমরা এক দফা যে সরকার এবং ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিরোধ ঘোষণা করছি, এর জন্য ছাত্র নাগরিকের অভ্যুত্থান আহ্বান করছি। 24-এ অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয় বাংলাদেশ। ছাত্র জনতার নেতৃত্বে স্বৈরাচারের কবল থেকে মুক্তির পর তৈরি হয় বৈষম্যহীন সমাজ নির্মাণের আকাঙ্ক্ষা। এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করতে চাই যেখানে আর কখনোই কোনো ধরনের স্বৈরতন্ত্র, কোনো ধরনের ফ্যাসিজম ফিরে আসবে না। সে প্রত্যাশাকে ধারণ করে চলতি মাসের শেষ সপ্তাহে নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে নানা কর্মসূচি ও জনমত তৈরিতে কাজ করছে জাতীয় নাগরিক কমিটি। প্ল্যাটফর্মটির নীতি নির্ধারণী পর্যায়ে কাজ করা তরুণ নেতারা বলছেন, পূর্বের সকল মতাদর্শিক বিভাজনের ইতি টানতে চান তারা। আমরা পোস্ট ইডিওলজিক্যাল সিচুয়েশনে আছি, যেটাকে আমরা বলছি যে উত্তর মতাদর্শক যে একটা অবস্থান সেখানে আমরা আছি। সেখানে আমরা ডান বামের যে বিভাজন, সেই বিভাজন রেখাটি আমরা রাখতে চাই না। জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেয়া ছাত্রদের সামনে রেখেই নতুন দল গোছানোর কথা জানান নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তারুণ্য নির্ভর হওয়ায় এই দল রাজনীতিতে পুরনোদের চেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে আশা তার। রাজনৈতিক দলটি আগে আসবে, এরপরে এই রাজনৈতিক দলের নাম বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় যাবে, তখন মানুষ এই নাম নিয়ে আলোচনা করবে। আমরা বিশ্বাস করি অন্য রাজনৈতিক দলগুলো 5 যুগে যা করেছে, এই রাজনৈতিক দল তরুণদের নেতৃত্বে যেটা আসতে যাচ্ছে, আগামী 1 যুগে তাদেরকে স্পর্শ শুধু করবে না, তাদেরকে ছাড়িয়ে যাবে। তরুণদের সমন্বয়ে দলের শীর্ষ নেতৃত্ব নিয়ে চলছে নানামুখী আলোচনা। নেতা নির্বাচনে বিতর্ক উঠলেও সেটিকে দলের গণতান্ত্রিক চর্চা হিসেবেই দেখছেন সংগঠনটির মুখপাত্র। এই ধরনের একটা মাইল্ড প্রতিযোগিতাকে আমরা মনে করি যে এটা দল গঠনের জন্য এবং দলের ডেমোক্রেসিকে এস্টাবলিশ রাখার জন্য এটা ভালো। নাহিদ ইসলাম একদম সুনির্দিষ্টভাবে চলে আসছেন এরকম কোনো সিদ্ধান্ত আমাদের হয়নি। কে বা কারা হচ্ছে বিভিন্ন পোস্টগুলোতে বসবেন, এটা শুধু সদস্য সচিবের ক্ষেত্রে না, এখানে প্রত্যেকটা পোস্টের ক্ষেত্রে আমরা আসলে সকলের কাছ থেকে মতামতটা নেওয়ার চেষ্টা করব। দল গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে উল্লেখ করে নিজেদের নির্বাচনের প্রস্তুতির কথা বলেন সংগঠনটির সদস্য সচিব। জানান, গণপরিষদ নির্বাচন নিয়ে কাজ করবে নতুন দল। রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় হতে পারে নির্বাচনী জোটও। নতুন একটি সংবিধানের প্রেক্ষাপটে এবং সেই সংবিধানকে কার্যত প্রণয়নের দায়িত্ব যে গণপরিষদের হাতে, সেই গণপরিষদ নির্বাচনের কথা আমরা বলছি। যদি গণপরিষদ নির্বাচন হয়, তার জন্য আমরা আমাদের যোগ্য প্রার্থী যারা আছে তাদেরকে আমরা খুঁজে বের করব। বাংলাদেশের প্রেক্ষাপটে এমন অনেক মানুষজনের সঙ্গে আমাদের হয়তো রাজনৈতিক জোটও হতে পারে। দেশের গণতন্ত্র বিকাশের স্বার্থেই ছাত্রদের দলের প্রয়োজনীয়তার কথা জানিয়ে এই রাজনৈতিক বিশ্লেষক বলছেন, নতুন দলের আদর্শিক ভিত্তি তৈরি করতে হবে। চ্যালেঞ্জ মোকাবিলায় তৃণমূল থেকে কেন্দ্রে ছাত্রদের বিকল্প নেতৃত্ব তৈরির পরামর্শ তার। এই বিপ্লবের সফলতার জন্য ছাত্রদের নিরন্তর উপস্থিতি, নিরন্তর প্রেসার, নিরন্তর উপদেশনা এবং অবস্থান দরকার, প্রয়োজন। তৃণমূল থেকে একেবারে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত লিডারশিপের বিকল্প লিডারশিপের অবস্থান তৈরি করা, এটা খুবই কঠিন ব্যাপার। এটা রাজনৈতিক দলকে তার আদর্শিক দৃষ্টিভঙ্গি গোছাতে অনেক সময় লাগে। এটা তো এরকম না যে কোন ফাইয়া কোন, বললাম আর হয়ে গেল। সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায় বিচার প্রতিষ্ঠার যে লড়াই শুরু হয়েছিল মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, সেটি এখনও অধরা রয়ে গেলেও নতুন দলের মাধ্যমে সকল স্তরে সাম্য প্রতিষ্ঠায় কাজ করার কথা জানান তরুণ নেতারা। জাওয়াত মাহমুদ, এখন, ঢাকা। নতুন যে কোনো দলকে স্বাগত জানাবে বিএনপি মন্তব্য করে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন নিয়ে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। রাজধানীর এক অনুষ্ঠানে তিনি শান্তিপূর্ণভাবে নির্বাচন দিয়ে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
আর অনেকে শেখ হাসিনার আমলে পার্টি করে ছাত্রদের নেতৃত্বে দল করে আন্দোলন করেছে। আরো ছাত্র দল আসতে পারে এবং আমরা কিন্তু সকলকে স্বাগত জানাচ্ছি, ছাত্রদের আরো দু একটি দলও যদি আসে সবাইকে স্বাগত জানাচ্ছি। এটাকে একটা ট্রানজিশনাল সরকার হিসেবে দেখছি, এটাকে একটি স্টপ গ্যাপ সরকার হিসেবে দেখছি এবং তাদের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে দিয়ে বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার স্টাবলিশ করা। রোহিঙ্গারা যেন নতুন করে এনআইডি কার্ড না পায় সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, এক্ষেত্রে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন না থাকলেও কোনো সমস্যা হবে না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে সাংবাদিকদের এই কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিউল আহমেদের প্রতিবেদন। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি জমাচ্ছে রোহিঙ্গারা। কয়েক দশকে কেবল সৌদি আরবেই বাংলাদেশি পাসপোর্টে প্রবেশ করেছে 5 লাখের বেশি রোহিঙ্গা, যাদের সবাই কাগজে কলমে অবৈধ বাংলাদেশি হিসাবে সৌদি আরবে বসবাস করছেন, জড়িয়ে পড়ছেন নানা অপকর্মে। সম্প্রতি পাসপোর্ট পেতে পুলিশ ভেরিফিকেশনের বিধান বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার। এই সিদ্ধান্তের সুযোগ নিতে পারে কিনা রোহিঙ্গারা, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানালেন, এনআইডি ইস্যু করতে সতর্ক থাকতে হবে। পুলিশ ভেরিফিকেশনটা উঠে দেওয়া এটা কিন্তু আমাদের অনেক দিনের চিন্তা ভাবনা, এটা কিন্তু জনগণের একটা ভোগান্তি থেকে কিন্তু রক্ষা করা হয়েছে। এখন রোহিঙ্গারা যদি, যেহেতু পুলিশ ভেরিফিকেশন দরকার হবে না এই পাসপোর্ট পাওয়ার জন্য যাদের ন্যাশনাল আইডি আছে, এখন তার ন্যাশনাল আইডি সময়েই যেন রোহিঙ্গারা ন্যাশনাল আইডি না পায় এই জন্য ব্যবস্থা নেওয়া হবে। যারা পেয়েছে তাদের ক্ষেত্রে আবার রিভিজিট করা হবে যদি এরকম কেউ পেয়ে থাকে, বা আছে কিনা এটা সংখ্যা তো আমরা জানি না। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের 6 মাসে দুর্নীতি অনেক কমেছে, যদিও সেটি আশানুরূপ নয়। মব সৃষ্টি করলেই ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিভিন্ন জনতা বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করতেছে, এখন সব জনতা নেই, কিন্তু নিয়ন্ত্রণের দায়িত্ব আমাদের। এখন কোন জনতা কিসের জন্য মব বা ক্রিয়েট করে ওইগুলো কিন্তু আপনারা একটু দেখতে হবে। এই জন্য সবাইরই কিন্তু একটু সজাগ হইতে হবে। আর এই 6 মাসে আগের থেকে দুর্নীতি অনেক কমছে, বাট তারপরও এটা সহনীয় পর্যায়ে আসে নাই, এই দুর্নীতি আরো কমতে হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কোস্টগার্ডে সালাম গ্রহণ করেন। এ সময় বীরত্বপূর্ণ ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসাবে 4 ক্যাটাগরিতে কোস্টগার্ডের 40 সদস্যকে পদক তুলে দেওয়া হয়। সিউল আহমেদ, এখন, ঢাকা। দীর্ঘদিন পর কক্সবাজারের গোলচত্বর মাঠে বড় সমাবেশ করছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সমাবেশের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, সমাবেশে বক্তারা কি বলছেন জানাবেন, এছাড়া জনসমাগম কেমন দেখছেন? পণ্যের দাম বৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতিশীল অবস্থার উন্নয়ন এবং জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিস্ট সরকারের যে অপচেষ্টা নানা সেগুলোর প্রতিরোধ সহ নানা দাবিতে আজকের সমাবেশটি আয়োজন করেছে জেলা বিএনপি। এবং আমরা দেখছি যে কক্সবাজার শহরের যে গোলচত্বর মাঠ এলাকা রয়েছে, এখানে দুপুর 2টায় এই সমাবেশটি শুরু হয়েছে এবং বিকেল 3টা নাগাদ এই সমাবেশে যোগ দেবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এবং আমরা দেখছি যে জেলার 9টি উপজেলার তাদের সাংগঠনিক 14টি ইউনিট রয়েছে বিএনপির। এই 14টি ইউনিট 791টি ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন সভা সমাবেশ কিন্তু তারা এই সমাবেশকে কেন্দ্র করে আগেই করে নিয়েছে এবং ব্যাপক প্রস্তুতি কিন্তু বেশ কিছুদিন ধরে বিএনপির পক্ষ থেকে নেওয়া হচ্ছিল। এবং এরই ফলশ্রুতিতে আমরা দেখছি যে আজকের যে সমাবেশ স্থল সেটি রীতিমতো জনসমুদ্রে রূপ নিয়েছে এবং পুরো মাঠ জুড়ে আসলে নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে। এর বাইরে জেলার
নানা প্রান্ত থেকে আসা জনসাধারণের উপস্থিতি রয়েছে। সব মিলে লক্ষাধিক মানুষের আসলে মাঠে সমাগম হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তাদের যে প্রত্যাশা, অর্থাৎ শুধুমাত্র বিএনপি নয়, এখানে সর্বস্তরের সাধারণ জনগণ আসলে তাদের সমাবেশে সামিল হয়েছে। অর্থাৎ বিএনপি যেসব জনদাবিতে আজকের এই সমাবেশটির আয়োজন করেছে, সেই জনদাবির সাথে জনগণের সম্পৃক্ততা রয়েছে, জনগণের মন আসলে এইসব জনদাবির প্রতি মিলেছে। সেই কারণেই আসলে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশটিতে যোগ দিয়েছে এবং এটি প্রমাণ করে যে দেশের মানুষ, কক্সবাজার জেলার মানুষ বিএনপির সাথে রয়েছে এবং কক্সবাজার জেলা আসলে বহুদিন ধরেই বিএনপির একটি শক্ত ঘাঁটি হিসেবে এখানে পরিচিত। সেই শক্ত ঘাঁটি হিসেবে যে পরিচিত, এটিরই প্রমাণ কিন্তু আজকের সমাবেশে মিলেছে। তারা কিন্তু এরকমই বলছে বিএনপির পক্ষ থেকে। এবং কিছুক্ষণ পরে বিকেল 3টা নাগাদ এখানে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যেহেতু এখানে যোগ দেবেন, তাই সেই নেতার অপেক্ষায় তিনি কি বলেন, কি ধরনের দিক নির্দেশনা দেন দলের প্রতি, সেই অপেক্ষায় আসলে এখানে যারা সর্বস্তরের জনতা, বিএনপির নেতা কর্মীরা রয়েছে, তারা মুখিয়ে রয়েছেন। নাফি, এই ছিল কক্সবাজার থেকে আমার কাছে সব শেষ। কক্সবাজারের বিএনপির সমাবেশের থেকে যুক্ত ছিলেন মন্তব্যযোগ্য। বাংলা একাডেমিতে 175 জনের নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন। নথিপত্র যাচাই করে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের সহকারী পরিচালক আসিফ আল হাসান। দুপুরে বাংলা একাডেমিতে দুদকের এনফোর্সমেন্ট টিমের অভিযান শেষে তিনি বলেন, 2022 সালের 20 ডিসেম্বর 175 জনকে নিয়োগ দেয় বাংলা একাডেমি, যেখানে 50,000 চাকরি প্রত্যাশীর মধ্য থেকে 4,000 জনকে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ করা হয়। এর মধ্যে 500 জনকে মৌখিক ও ব্যবহারিক পরীক্ষায় ডাকা হয়, তবে ফলাফল প্রকাশ না করে আর্থিক লেনদেন এবং স্বজনপ্রীতির মাধ্যমে 175 জনকে নিয়োগ দেওয়া হয়। এদিকে নিয়োগে অনিয়ম এবং স্বজনপ্রীতির বিষয়টি অবহিত আছেন বলে বাংলা একাডেমির মহাপরিচালক তিনি জানান, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে দুদক। বাংলা একাডেমিতে অনেকগুলো কাজই খুব বিশেষ ধরনের, এডিটিং, প্রুফ রিডিং কিংবা বই পুস্তক প্রকাশ করা বা পত্রিকার সঙ্গে কাজ করা। ফলে ওই অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়ার একটা ব্যাপার আমাদের নিয়োগ বিধিমালায় আছে। মন্ত্রণালয় যখন আমাদের চিঠিপত্র দিয়েছে কিংবা একটা প্রসেসের মধ্যে গেছে, তখন আমরা খানিকটা আশ্বস্ত হয়েছি যে একটা পাওয়া যাবে, কিন্তু সেটাও ঠিক প্রসিডিউরাল ব্যতিক্রম খুব বেশি পেয়েছে বলে আমরা শুনিনি। এখন যদি ফার্দার ইনভেস্টিগেট হয় তাহলে হয়তো সেটা আমরা বুঝতে পারবো, আমাদের জন্য ভালো হবে। রমজানে রাজধানীর 25টি স্থানে স্বল্প মূল্যে পণ্য বিক্রি করবে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এক্ষেত্রে জুলাই আগস্ট আন্দোলনে সহিংসতা ও হতাহতের ঘটনা বেশি ঘটেছে যেসব এলাকায়, সেগুলোকে প্রাধান্য দেওয়া হবে। দুপুরে সচিবালয়ের সংবাদ সম্মেলনে একথা জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। 28 ফেব্রুয়ারি থেকে প্রস্তুতকৃত ব্রয়লার প্রতি কেজি বিক্রি করা হবে 250 টাকায়, পাস্তুরিত দুধ প্রতি লিটার 80 টাকা, প্রতি ডজন ডিম 114 টাকা এবং প্রতি কেজি গরুর মাংস 650 টাকায় বিক্রি করা হবে। রাজধানী ছাড়াও দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলা শহরে বিক্রি করা হবে স্বল্প মূল্যের এসব পণ্য। উপদেষ্টা জানান, দেশীয় মাছ সংরক্ষণের জন্য আগামী 15 মে থেকে 14 জুন পর্যন্ত হাওরে মাছ ধরা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। সামুদ্রিক জলসীমায় 15 এপ্রিল থেকে 11 জুন ইলিশ ও অন্যান্য মাছ ধরা নিষিদ্ধ থাকবে মোট 55 দিন। এদিকে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুলভে ইলিশ সরবরাহের কথা জানান তিনি। শুরুতে সৌদি আরব এবং আরব আমিরাতে পাঠানো হবে 11,000 টন ইলিশ। রমজানের মাসটুকু একটা নির্দিষ্ট দামে কিছু সংখ্যক মানুষ এবং বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন তাদেরকে একটু দিতে চাচ্ছে। তো ডিম আমরা 60,000 পিস প্রতিদিন দিতে পারবো। পাস্তুরিত দুধ 6,000 লিটার, ড্রেসড ব্রয়লার 2,000 কেজি, গরুর মাংস 2,000 থেকে 2,500 কেজি প্রতিদিন বিক্রির একটা আমাদের পরিকল্পনা আছে। যেসব এলাকায় জুলাই অভ্যুত্থানের সময় জনগণের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, সেরকম জায়গাগুলোতে আমরা দিতে চাই। জুলাই গণঅভ্যুত্থানে তৈরি ডকুমেন্টারি ভারতীয় গণমাধ্যমের গুজবের বিপরীতে মোক্ষম জবাব বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
বাংলাদেশের এই আন্দোলনকে নিয়ে ইন্ডিয়ান মিডিয়ায় অনেক ধরনের আজে বাজে কথা লেখে। আমার মনে হয় এই ডকুমেন্টারিগুলো ইন্ডিয়ান মিডিয়ার জন্য একটা চপটে দেখা। ক্যাম্পাস জার্নালিজম এই অপরচুনিটিটা একটা ইয়াং ছেলে একটা মেয়েকে দেয়। এইটা আমার মনে হয় যে কি মনিটরের দিকে চেয়েও আমি যে এই অপরচুনিটি পাচ্ছি নিজেকে স্টোরি টেলিং করার, সেটাকে এক্সপ্লোর করা উচিত। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বেলা 11টা থেকে মেডিকেল কলেজ গেটের সামনে বিক্ষোভ করেন তারা। সকালে 3 দফা দাবি নিয়ে মেডিকেল কলেজের গেটের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে কলেজের প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলিয়ে দেন আন্দোলনকারীরা। তারা জানান, শিক্ষক সংকটের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসেবা উভয় ক্ষেত্রেই চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে তাদের। দাবি মানা না হলে কলেজের শাটডাউন কর্মসূচির হুঁশিয়ারিও দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এদিকে সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এবার আন্তর্জাতিক। হামাস ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধবিরতি ধীরে ধীরে অনিশ্চয়তার দিকে যাচ্ছে। গাজা দখল ও ইসরায়েলকে সমর্থন দিতে ট্রাম্পের ঘোষণায় তা আরও হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞদের মতে দুই পক্ষের চুক্তি ভঙ্গের অভিযোগ তুলেছে একে অপরের বিরুদ্ধে। তাছাড়া ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়েও আছে ধোঁয়াশা। এমন অবস্থায় যুদ্ধবিরতি কতটুকু সফলতার মুখ দেখবে তা নিয়ে শঙ্কায় আছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। যত দিন যাচ্ছে ততই ক্ষীণ হয়ে আসছে যুদ্ধবিরতি শর্ত পূরণের সম্ভাবনা। চুক্তির প্রথম পর্যায় শেষ না হতেই দেখা দিয়েছে অনিশ্চয়তা। যদিও দুই পক্ষের মধ্যে ষষ্ঠ ধাপের বন্দি বিনিময় সম্পন্ন হয়েছে, এরই মধ্যে যুক্তরাষ্ট্রের ভূমিকা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখল করে পুনর্গঠনের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্য জুড়ে সমালোচনার ঝড় উঠেছে। সব জিম্মিদের মুক্তি না দিলে হামাসের ব্যাপারে ইসরায়েল যে পদক্ষেপ নেবে তাতে পূর্ণ সমর্থন দেওয়ার আশ্বাসও দেন ট্রাম্প। গাজার ভবিষ্যৎ অনেকটাই ইসরায়েলিদের উপর সঁপে দিয়েছে ট্রাম্প প্রশাসন। You do whatever you want because, my statement was they got to come back. Now, the reason I made that statement because they said they weren't going to deliver, they were not going to deliver the people that they said they were going to deliver, that they agreed to deliver. ফিলিস্তিনিদের মিশর, জর্ডান সহ মধ্যপ্রাচ্যে স্থানান্তরে ট্রাম্পের পরিকল্পনার ব্যাপক নিন্দা জানায় বিভিন্ন দেশ। অনেকে এটিকে ফিলিস্তিনিদের জাতিগত নির্মূল হিসেবেও বর্ণনা করেন। বিশেষজ্ঞদের মতে গাজা অধিগ্রহণের পরিকল্পনাও বেআইনি। ফিলিস্তিনি মার্কিন রাজনৈতিক বিশ্লেষক হামাস ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির চুক্তির দুর্বলতা ও চ্যালেঞ্জগুলো তুলে ধরেছেন। দুই পক্ষের চুক্তি ভঙ্গের পাল্টাপাল্টি অভিযোগ এবং যুক্তরাষ্ট্রের দখলদারের হুমকিকে দায়ী করেছেন তিনি। It is true that Hamas has released the 3 Israeli hostages as planned and as agreed to in the ceasefire agreement. মধ্যপ্রাচ্যে মার্কিন পররাষ্ট্রনীতির কড়া সমালোচনা করেছে অলাভজনক থিঙ্ক ট্যাঙ্ক আরব সেন্টার ওয়াশিংটন ডিসি। চরম অনিশ্চয়তার মধ্যেও জিম্মিদের মুক্তি দিয়েছে হামাস। এই মুহূর্তে উপত্যকাটি নিয়ে ট্রাম্পের পরিকল্পনা পুরোটাই অবাস্তব। তিনি গাজার মালিকানা কার কাছ থেকে কিনবেন তা নিয়েও উঠেছে প্রশ্ন, যা যুদ্ধবিরতির চুক্তিকে আরও অনিশ্চয়তার মুখে ফেলেছে। ট্রাম্পের এমন পদক্ষেপে এরই মধ্যে গাজাবাসীর মনে সন্দেহ জেগেছে। ধ্বংসস্তূপের মধ্যেও নিজ ভূমি ছেড়ে অন্যত্র যেতে রাজি না বেশিরভাগ ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলকে 2000 পাউন্ড ওজনের বোমার একটি বড় চালান পাঠিয়েছেন ট্রাম্প, যা বাইডেন প্রশাসন এতদিন আটকে রেখেছিল। তানভীর জানি, এখন বিশ্ব। জাতীয় স্টেডিয়ামে চলছে 48তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতা। 3 দিনের আয়োজনে অংশ নিয়েছে 438 জন অ্যাথলেট। এ নিয়ে আরও জানাতে জাতীয় স্টেডিয়াম থেকে যুক্ত হচ্ছেন শরীফ রওশন। রওশন, এবারের সব ইভেন্টই কি জাতীয় স্টেডিয়ামে আয়োজন হচ্ছে কিনা জানাবেন? এছাড়া এখন পর্যন্ত কোনো ইভেন্টের ফাইনাল হয়েছে কিনা? নাফি, আপনাকে শুরুতে জানিয়ে রাখতে চাই যে 40টা ইভেন্টের মধ্যে কিন্তু শুধুমাত্র একটি ইভেন্ট, যেটা হ্যামার থ্রো, সেটা কিন্তু আর্মি স্টেডিয়ামে হচ্ছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে যেহেতু সেই সুবিধাটা নেই, কখনোই আসলে বিগত সময়ে কখনোই হ্যামার থ্রো এই ইভেন্টটি জাতীয় স্টেডিয়ামে হয়নি, যে কারণে এবারও বরাবরের মতো আর্মি স্টেডিয়ামে হবে এবং এটা কাল হবে, সকালে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আমাদেরকে আয়োজকরা জানিয়েছেন। এবং এখন পর্যন্ত সকাল 9টায় জেলা এই জাতীয় স্টেডিয়ামে 1500
মিটার দিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়েছে এবং এখন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনী 7টি প্রতিযোগিতায় তারা পুরস্কার তারা জয়ী হয়েছেন এবং বাংলাদেশ নেভি এখন পর্যন্ত 6টিতে আসলে তারা বিজয়ী হয়েছেন। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে এর আগেও আমি জানিয়েছিলাম যে 400 মিটার যে দৌড় প্রতিযোগিতা আছে সেটি নিয়ে কিন্তু একটি তর্ক বিতর্ক চলছে আয়োজক এবং অংশগ্রহণকারীদের মধ্যে। সেটা হচ্ছে যে জহির রায়হান নামে যে অ্যাথলেটটা আছে তিনি 400 মিটারে কিন্তু তাকে বাদ দিয়ে ফাইনাল খেলবে না সেমিফাইনালে তাকে নিয়ে উঠবে সেটা নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক চলছিল, কিন্তু এখন পর্যন্ত কিন্তু দুই পক্ষের মধ্যে এখনো কোনো সমঝোতা হয়নি যে আসলে তারা কি করবে। কিন্তু আয়োজকরা কিন্তু এখনো অটল আছে, তারা সেমিফাইনালে খেলবে জহির রায়হানকে বাংলাদেশ নেভির হয়ে যে খেলছেন তাকে, যেহেতু টাইমিং অনুযায়ী যদি যেতে চায় তাহলে অবশ্যই একটা তর্ক বিতর্ক শুরু হবে এবং শেষ পর্যন্ত আসলে কি হবে সেটাই আসলে আমরা দেখার জন্য আমরা অপেক্ষা করছি। এবং 3টা নাগাদ কিন্তু ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার আসার কথা রয়েছে। আমরা নিশ্চয়ই বিস্তারিত জানতে পারবো পরবর্তী সংবাদে। জাতীয় স্টেডিয়াম থেকে জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতার খবর জানাচ্ছিলেন শরীফ রওশন। এখন তো প্রশ্বাস করার আগে শিরোনামগুলো আরও একবার। তিস্তা রক্ষায় 5 জেলায় টানা 48 ঘন্টার কর্মসূচি, ন্যায্য ভিসা ও মহাপরিকল্পনা বাস্তবায়নে নদীর 11টি পয়েন্টের সমাবেশ। তিস্তা নদী বাঁচলে আমাদের অনেক লোক বাঁচবে। নিয়মিত আমরা যেন পানি পাই। ভারত সরকার আমাদের সাথে অনেক অনিয়ম অবিচার করেছে। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে জেলা প্রশাসকের বিশ্বাসযোগ্য ভূমিকা দেখতে চায় সরকার, স্বচ্ছতার সাথে কাজ করার নির্দেশ উপদেষ্টাদের। আত্মপ্রকাশ করে গণপরিষদ নির্বাচনের দাবিতে সোচ্চার হবে শিক্ষার্থীদের নতুন দল, রাজনীতিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠার প্রত্যাশা। এবং পাসপোর্টের জন্য এনআইডি লাগবে, পুলিশ ভেরিফিকেশন উঠলেও সমস্যা নেই, রোহিঙ্গাদের ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। এ ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়া ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/echontv।